তাকাচ্ছে, তারেক রহমানের দিকে তাকাচ্ছে যে এরা ক্ষমতা আসবে বাংলাদেশে। কারণ তারা যদি ক্ষমতা না আসে, বাংলাদেশে যে দশা হবে সেটা হবে আরো ভয়ঙ্কর। এখন আপনি বলতে পারেন যে এখন হঠাৎ করে তারা কেন বিএনপিকে এত তোষামত করছে। এখন বিএনপি কি শুধু তারাই তোষামত করছে? আপনি দেখেন বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চলে আসলেন ঢাকায় কিসের জন্য? তারেক রহমানের সাথে দেখা করার জন্য। 15 মাস কোনো খবর নাই, কিন্তু ভারত থেকে কোনো হাই লেভেল ডেলিগেশন আসেনি, বাংলাদেশ থেকে কোনো ডেলিগেশন যায়নি। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর এই অপরচুনিটি নিয়ে জয়শঙ্কর এসে তারেক রহমানের সাথে মিলিত হলেন, তাকে নরেন্দ্র মোদীর একটা বাণী দিয়ে গেলেন। অর্থাৎ তারাও কিন্তু বিএনপির দিকে তাকাচ্ছে, তারেক রহমানের দিকে তাকাচ্ছে যে এরা ক্ষমতা আসবে বাংলাদেশে। কারণ তারা যদি ক্ষমতা না আসে, বাংলাদেশে যে দশা হবে সেটা হবে আরো ভয়ঙ্কর। এবং হয়তো ডেইলি স্টার এবং প্রথম আলো দুইটা পত্রিকা সেভাবে চিন্তা করছে যে বিএনপি যদি ক্ষমতায় না আসে এই ফেব্রুয়ারি মাসে ইলেকশনে, বাংলাদেশের পরিস্থিতি যা হবে, ওই তখন তাদের যে দুটো দালান তো এখনো দাঁড়িয়ে আছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ভিতরে, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, তখন কিন্তু দাঁড়িয়েও থাকতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে শুধু বিএনপি তাদের রক্ষা করতে পারবে? আওয়ামী লীগ নিজের পায়ে কুড়াল মেরে বসে আছে গত 15 বছরে। না, সে তো না সাবির ভাই, বিএনপি যে পরিমাণ দুর্নীতি আগে করেছে, আজকে যদি তারা আপনার লাইট অফ দ্য হোপ হয়, তারা আশার আলো যদি হয়ে থাকে, তো আপনি তো সেই বিবেচনায় আওয়ামী লীগকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি ভারসাম্যপূর্ণ রাজনীতি কেমন করে পাবেন? এখানে দুটো বিষয় আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনের সুযোগ দেওয়া দরকার, অবশ্যই তাকে নিষিদ্ধ করা উচিত না। কিন্তু আমি এটা বলবো যে আওয়ামী লীগের অপরাধ তো শুধু দুর্নীতি ছিল না, ওইখানে গুম ছিল, ওইখানে হত্যাকাণ্ড ছিল, ওইখানে গত বছর আন্দোলনের সময় যা করা হয়েছে অনেক অনেক কিছু কাজে। এবং সবই তো বিএনপির আমলে ছিল, ছিল না? আমাকে বলেন। এই পরিমাণে ছিল না। 15 বছরে তো একটু লম্বাই হবে, পরিমাণ বেশি হবে। আর আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের পিরিয়ডটা আমাদের মেমোরিতে কিন্তু ফ্রেশ। এটা গত বছরের ঘটনা, তার আগের বছরের ঘটনা। সাবির ভাই, বিএনপিটা কিন্তু অনেক পুরনো আমাদের। সাবির ভাই, মানুষ আজকে আপনি কি আমাকে বলতে দিবেন না? আপনি নিজে কথা বলবেন। দেখতে পাবে। আপনি কি আমাকে বলতে দিবেন না, শুধু নিজেই কথা বলবেন? না, সরি বলেন। মানে আপনি যদি আমাকে কথা বলতে দেন তাহলে আমি বলি, নাহলে আমি না, সরি সাবির ভাই, বলেন। সরি ভাই। আমি যেটা বলছি যে আওয়ামী লীগের অপরাধ বিএনপির চেয়ে অনেক অনেক গুণ বেশি। কারণ এক নম্বর, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, তারা 15 বছর টানা ক্ষমতায় থেকেছে, কিন্তু তারপরও তারা যেসব কাজ করেছে, যে গুম, এই যে আয়নাঘরের বিষয়টা, এগুলো কিন্তু ভয়ানক অপরাধ। গুমটা কিন্তু ভয়ানক অপরাধ, যেটা কিন্তু বিএনপির আমলে হয়নি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে বিএনপির আমলে। ইনফ্যাক্ট বিএনপির আমলে এটা শুরু হয়েছে, র্যাব গঠন হয়েছে 2004 সালে। কিন্তু মানুষের স্মৃতি কিন্তু অত দূর যায় না। গত বছর যা হয়েছে সেটা মানুষের মনে আছে, তার আগের বছর যেটা হয়েছে মানুষের মনে আছে, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ কি করেছে সেটা মনে আছে। কিন্তু বিএনপি চলে গেছে সেই 2006 সাল, আপনার 20 বছর আগের ওই স্মৃতি কিন্তু এখনো মানুষের মনে নাই। যারা ভুক্তভোগী তাদের মনে আছে সাবির ভাই। তার মানে হচ্ছে ভুক্তভোগী অত বেশি ছিল না আওয়ামী লীগের আমলে। আমরা তো ছিলাম ভুক্তভোগী। 11 জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল, 14 জনকে। মানিক সাহাকে হত্যা করা হয়েছিল, আমাকে অ্যারেস্ট করা হয়েছিল বিনা কারণে। কেন অ্যারেস্ট হয়েছিল? আমাকে অ্যাটাক করা হয়েছিল, কেন হয়েছিলাম আমরা জানি। আমার ছোট্ট বাচ্চা 104 ডিগ্রি জ্বর ছিল, রাস্তায় রাস্তায় চলে গেছিল, রাস্তার মানুষ। ভয়ঙ্কর সাবির ভাই, আপনারা তো ভুক্তভোগী না, আপনারা বুঝবেন না যে কি গেছে আমাদের উপর দিয়ে, বুঝবেন না। কিন্তু এই হত্যাকাণ্ডগুলো কি বিএনপি করেছিল? অবশ্যই বিএনপি শাসনামলে বিএনপি করেছে, জামাত করেছে। হারিস চৌধুরী বলেছিল যে সুমি খানকে আমরা এখন ছেড়ে দিয়েছি আপাতত। হারিস চৌধুরী ঘোষণা দিয়ে বলেছিল আপাতত ছেড়েছি। আমার জন্য সাদাত চৌধুরী ফাইট করেছেন, আব্দুল্লাহ আবু সাইদ স্যার ফাইট করেছেন, এবং মতিউর রহমান নিজেও ফাইট করেছেন। উনি নিজেও বলেছেন, কারণ মাহফুজ ভাইও বলেছেন যে আমার পত্রিকার সাপ্তাহিক 2000 আমাদের ডেইলি স্টার গ্রুপের। কেন সুমি খানকে অ্যারেস্ট করা হলো কেন আমরা জানি না। সুমি খান জীবনেও কোনো অসৎ সাংবাদিকতা করেননি, জীবনেও কোনো, তিনি একজন অনুসন্ধানের সাংবাদিক। আমার জন্য আমি কৃতজ্ঞ যে মাহফুজ ভাই, মতি ভাই এবং আব্দুল্লাহ আবু সাইদ স্যার এবং আপনার চট্টগ্রামের এবে মহিউদ্দিন চৌধুরী সহ, আমি কল্পনাতীত ব্যাপার। এবং মালিকা বেগম আমার মাকে বলেছেন আপনি আমাদের নেত্রী, আজকে আপনি ওর মা না, আপনি। সারাটা রাত ইন্টারোগেশন চলেছে কারাগারে আমার। হারিস চৌধুরী বলছে এটা আমাদের বিএনপির সিদ্ধান্ত, সুমি খানকে অ্যারেস্ট করতে হবে। তো তাহলে আমি কাকে দোষ দিব বলুন? না, আপনার বেলায় অবশ্যই আপনি সরকারকে দোষ দেবেন, বিএনপি সরকার। আমি যেটা বলছি, আপনাকে তো গুম করে ফেলা হয়নি,
আপনি তো চিরতরে গায়েব হয়ে যাননি। করেনি বলে কম করেছে, আওয়ামী লীগ আমলে মেরে সেটা হয়েছে। ফেলেছে কিন্তু চোখটা বেঁচে না, গেছে ভাগ্যিস। আওয়ামী লীগ আমলে তো অবস্থাটা সেটা এরকম হয়েছে। হলো আর কি। মানিক তার সাহার খুলি মাথার খুলি উড়ে গেছে। হ্যাঁ, এই যে আপনার প্রতিটা আপনার 64 জেলার মধ্যে 61টা জেলায় বোমা হামলা করা হলো একসাথে, জেএমবির উত্থান বলুন, একসাথে উদীচীর ইয়েতে বোমা হামলা বলুন, 21শে অগাস্টের গ্রেনেড হামলা বলুন, কে করেছিল, কারা না, করেছিল? আমি তো শুরুতেই এতগুলো বললাম মানুষের যে নির্দোষ ছিল। আপনি 21শে আমাকে এগুলো অগাস্ট শোনাচ্ছেন কেন? তাহলে আমি তো বলুন। শুরুতেই বললাম, আপনি এগুলো আমাকে শোনাচ্ছেন কেন? আমি তো শুরুতেই বললাম যে 2001 সাল থেকে 2006 এই সময়টা ছিল খুবই খারাপ বিএনপি শাসন আমলে, এবং এই উদাহরণগুলো আপনি দিচ্ছেন, আমিও কিছু দিয়েছি। আমি র্যাব গঠনের কথা বলেছি, আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলেছি। না, র্যাবের দরকারও ছিল, র্যাব গঠনে যে না, একদম হত্যা ওইটা হচ্ছে তাও না সাবির ভাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো পথ হতে পারে না। কোনো পথ হতে পারে না, অবশ্যই না, অবশ্যই না। র্যাব করলে যে হত্যা করতে হবে ক্রস ফায়ার করে, নো নেভার। সেই কারণেই র্যাব গঠন করা হয়েছিল, এই হত্যাকাণ্ড করার জন্য। আর এছাড়া র্যাবের কোনো মানে দরকার ছিল না, আসলে পুলিশে ভয়ঙ্কর দুর্নীতি হয়ে গেছিল, পুলিশে মারাত্মক, পুলিশ কোনো আইন শৃঙ্খলা, আপনারা তো বিদেশে ছিলেন, আমরা দেশে থেকে আমি দেখেছি। বাংলাদেশে ছিলাম, আমি এবং গত আপনার 2024-ও কিন্তু পুলিশের বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ ছিল। এখনো আপনি যদি জিজ্ঞেস করেন সাধারণ মানুষকে, সরি টু সে, যে এত পুলিশকে মেরে ফেলেছে 24শে অগাস্টে 3000-এর বেশি, ভয়ঙ্কর, এই জন্য খুবই খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু পুলিশের প্রতি মানুষের প্রচন্ড ক্ষোভ ছিল। পুলিশ কিন্তু এতটাই দুর্নীতি, এতটা ক্ষমতায়ন করার পরও পুলিশ কিন্তু মানুষের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করেনি। এবং র্যাবকে তখনই আপনার যৌথ বাহিনী করা হয়েছিল, খালেদা জিয়ার সময়ে যৌথ বাহিনী করা হয়েছিল। হ্যাঁ, এবং একই সঙ্গে র্যাবও করা হয়েছিল। তাদের দায়িত্ব ছিল আসামিদের ধরে নিয়ে খুন করে ফেলা। এটা বিএনপির মন্ত্রী আমাকে নিতে বলেছেন, বিএনপির একজন দায়িত্বশীল মন্ত্রী আমাদেরকে বলে গিয়েছেন, যেটা হয়তোবা, কিন্তু সব ক্ষেত্রে সেটা করেননি ওনারা। তাদের কারণ এইসব আসামিদের বিরুদ্ধে কোনো মামলা টিকছিল না, কোনো সাক্ষী সাহস করে সামনে আসছিল না। সেজন্য এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং একটা আইন শৃঙ্খলা রক্ষার একটা টুল হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমি বলছি যে সেই কারণে এটা খুবই মারাত্মক ভুল ছিল। এবং আমি সহমত আপনার সাথে। জি, সাবির ভাই, এমনিতে ধরেন আমরা একটু নৈর্ব্যক্তিক ভাবে যদি দেখি, মানে খুব নিকৃষ্ট ভাবে যদি বলি, সরি এভাবে করে প্রশ্নটি করার জন্য, যে গত 1.5 বছর ধরে আমাদের মূলধারার গণমাধ্যমগুলো যে ধরনের সাংবাদিকতা করছে, তার সঙ্গে ধরেন একেবারে তৃতীয় শ্রেণীর যদি প্রোপাগান্ডার ম্যাগাজিনের কথা ধরি, খুব বেশি পার্থক্য কি দেখবেন? অবশ্যই দেখি। সব পত্রিকা তো সেভাবে করেন। এখন আপনি বাংলাদেশে বহু পত্রিকা আছে, ঢাকা শহরেই অনেক পত্রিকা আছে। আপনি যদি প্রথম সারির পত্রিকাগুলো দেখেন, আমি একটা পত্রিকায় লেখালেখি করি প্রায় প্রতি সপ্তাহে, এই কিছুদিন গ্যাপ গেছে, কিন্তু আমি জানি যে তারা একটা চাপের মধ্যে কাজ করে। আমি জানি যে তারা কি ছাপতে পারবে, কি ছাপতে পারবে না। এমনকি খালেদা জিয়া নিয়ে যেই লেখা লিখেছি সেটাই তারা ছাপতে পারেনি, কারণ সেখানে এই যে র্যাব গঠন, এই যে 21শে অগস্ট, এই প্রসঙ্গগুলা টেনে আনা হয়েছে। এখন আমি বুঝতে পারছি যে এই এমন একটা আবহ চলছে বাংলাদেশে যে কিছু লিখলেই একটা চাপের মধ্যে পড়বে তারা। কিন্তু তারপরেও কিন্তু ওই পত্রিকা এবং অন্যান্য পত্রিকা আমি দেখি যে তারা যতটা সম্ভব একটা মানে তাদের সাংবাদিকতার মান বজায় রেখেই লেখালেখি করছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমি মিডিয়ার কাছ থেকে যেটা প্রত্যাশা করি যে তারা যারা ক্ষমতাসীন তাদেরকে জবাবদিহিতার মুখে দাঁড় করাবে। আপনি তো যারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, যারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তাদেরকে তো আর মানে জবাবদিহি করতে পারেন, কিন্তু যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতা ব্যবহার করছে, এভরিডে ডিসিশন নিচ্ছে যেগুলো মানুষকে এফেক্ট করে, তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মানে মুখোমুখি দাঁড় না করেন, তাহলে আপনি কিসের মিডিয়া? তো এই জিনিসটার অভাব আমি দেখি। এটা আমি ডেইলি স্টারের মধ্যে এটার অভাব দেখি। হেডলাইন দেখি, যেভাবে স্টোরি লেখা হচ্ছে, অলমোস্ট যেরকম গোপালগঞ্জে নিরাপত্তা বাহিনীর গুলিতে 5 জন মারা গেল, ডেইলি স্টারের রিপোর্টের একটা যে সারমর্ম, সেটা পরে আমি বুঝতে পারলাম না যে গুলিটা পড়লো কে। মনে হলো যে একদল লোক এসে হুমড়ি খেয়ে পড়লো, ওদের মধ্যে 5 জন মরে গেল। তো এই যে একটা মানে এই জিনিসটা আমরা যখন জানি, আমরা ভিডিওতে দেখেছি কে গুলি করছে, এটা টিভিতে ব্রডকাস্ট হয়েছে সেই ভিডিও লাইভ, পরে ওইটা ইউটিউবে শেয়ার হয়েছে। সেনাবাহিনী গুলি করছে তাদের অটোমেটিক রাইফেল দিয়ে, 5 জন মারা গেছে। ডাক্তাররা বলছে যে গুলিতে ওনা গেছে, 2 মিলান 4 পাবেন, কিন্তু না, এখানে এমন ভাবে সেন্টেন্স করা হচ্ছে যেন কে বা কাহারা মরিয়া গেল,
তো এই ধরনের কিছু জিনিস আমি দেখি হেডলাইনের ভাষায়, যে এড়িয়ে চলা, আসল জিনিসটা এড়িয়ে চলা। সো এইটা কি তারা ইচ্ছা করে করছে না, এখন একটা ভয়ের মধ্যে থেকে করছে। তো ভয় যে ছিল সেটা বোঝাই যায়, যেভাবে ডেইলি স্টার এবং প্রথম আলো বিল্ডিং গুলা পুড়িয়ে দেওয়া হলো, আক্রমণ করা হলো, কিন্তু অত কিছু করে হলো না, শেষ রক্ষা হলো না। কারণ যারা তাদেরকে আক্রমণ করতে চায় তারা অন্য কারণে আক্রমণ করতে চায়, এবং ওই কারণটা তারা মাথায় রয়ে গেছে যে জি, ডেইলি স্টার। সাব্বির ভাই দেখুন, আমরা সবসময় সেলফ সেন্সরশিপের কথা বলি, হ্যাঁ। আমি আমি নিজে একটা লেখা লিখছিলাম, সেখানে দেখুন, কেউ যদি ভয় নাও দেখিয়ে থাকে, আমরা নিজেরা একটা ভয়ের পরিবেশ নিজের ভেতরে তৈরি করে নেই পারসেপশন থেকে, রাইট? সেখানে আমি মানে এটা প্রশ্নটা আমি সুমির খানের কাছে রাখছি। সুমি খান, এটা কি যতটা না সরকারের থেকে ভয়, তার চেয়ে বেশি যে আমি আমার প্রতিষ্ঠান বলেন, সাংবাদিক হিসেবে বলেন, আমার কিছু প্রত্যাশা সরকারের কাছে থাকে কিংবা রাজনৈতিক দলের কাছে থাকে, সেটি থেকে যেন আমি বঞ্চিত না হই, সেটির প্রয়াস থাকে। কোনটি আপনি এখানে দেখবেন? আমি কি বোঝাতে আরেকবার বলবেন সুলতানা, আরেকবার বলবেন স্পেসিফিক কোশ্চেনটা কি আসলে? প্রশ্নটি হচ্ছে গিয়ে, এই যে আমরা সেলফ সেন্সরশিপের মধ্যে ঢুকে যাই, সেটি কি শুধুই সরকারের তরফ থেকে ভয় ভীতি, নাকি আমাদের নিজেদেরও আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গা থাকে, যে কারণে আমরা আর কি স্বাধীন সাংবাদিকতা চর্চা করতে পারি না? দোষটি আসলে আমাদের যতটা বেশি, তার চেয়ে ওই কম আর কি, চাপটা কম। আমি জানি না বোঝাতে পারলাম কিনা। হ্যাঁ, ধন্যবাদ সুলতানা। এটা হয়েছে কি যে আমাদের মুশকিল হয়ে গেছে, কেউ যখন সম্পাদক এবং মালিক দুটোই হয়ে যায় এবং এই ধরনের একটা কি বলবো যে বড় একটা মিডিয়া টাইকুন হয়ে যায়, তাদের কিন্তু সব ধরনের ব্যবসা বাণিজ্যের ভাগও চায়। এরকম অনেকেই আছে, এডিটর্স গিল্ড আছে আমাদের, এডিটর্স গিল্ডের নেতাদের আমরা দেখছি, আমি সম্মানিত অনেক সম্পাদক এখন কারাবন্দী আছে, আমি তাদের মুক্তি দাবি করছি।